এই মহানগরীতে এক এক কাঠা জমির দাম 1 কোটি থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে ছাড়িয়ে দেয় 5 থেকে 10 কোটি টাকা পর্যন্ত। রাজধানীতে এমন কয়েক হাজার বিঘা অর্পিত সম্পত্তি রয়েছে যার নিয়ন্ত্রণ থাকার কথা সরকারের কাছেই। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে বহুমূল্য এসব জমির অনেকগুলোই এরই মধ্যে বেহাত হয়ে গেছে সরকারের কাছ থেকে। এতে করে সরকারকে শুধু বড় মাপের আইনি জটিলতার মুখেই পড়তে হবে না, বরং গুনতে হতে পারে হাজার কোটি টাকার জরিমানাও, যার যোগান যাবে আপনার আমার মতো জনগণের পকেট থেকেই। এসব নিয়েই আমাদের আজকের উন্মোচন। সঙ্গে আছি আমি মাজহার মিলন। ফরিদপুরের নিভৃত গ্রাম ঈশান গোপালপুরের নামকরণ যার নামে হয়েছিল জমিদার রায় সাহেব ঈশানচন্দ্র সরকারের বসতবাড়ি এটি। এই বাড়িকে কেন্দ্র করেই ফরিদপুর ছাড়িয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকায় জমিদারি পরিচালনা করতেন ঈশান সরকার। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, শান শওকতের চিহ্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে। সাক্ষী বহন করছে দাপুটে এক জমিদার পরিবারের প্রবল প্রতিপত্তি আর শত বছরের ইতিহাসের। রায় সাহেব ঈশান সরকারের চতুর্থ প্রজন্মের একাংশ কলকাতায় স্থায়ী হলেও খগেন্দ্র সরকার স্থায়ী হন ফরিদপুরে। পূর্বপুরুষের রেখে যাওয়া শত শত বিঘা রেকর্ডীয় সম্পত্তির মালিকও বনে যান। পুরো মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশে থাকার পরও খগেন্দ্রনাথ এবং তার পরিবারের অন্তত 65 বিঘা জমি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। খগেন্দ্রনাথ সরকারের 2 সন্তান উজ্জ্বল সরকার এবং উৎপল সরকার বছরের পর বছর জুড়ে পৈতৃক সেই সম্পত্তি ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে এখন অনেকটাই ক্লান্ত। কোর্টে যেমন লেন্দি প্রসেস করাচ্ছে, সেমনি কোর্ট থেকে আবার রায় পাওয়ার পরে তারা বাস্তবায়নের ক্ষেত্রে এসেও বিভিন্ন অফিসে তারা এই ধরনের কার্যক্রমগুলো করাতে মানে দীর্ঘায়িত হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে। বছরের পর বছর আমাকে এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে। কোর্টের রায়ের ডিগ্রির পরেও আমাকে আবার আমার ওয়ারিশন চ্যালেঞ্জ করা হচ্ছে, আমাকে প্রমাণ করতে হচ্ছে। আমরা ডিসি অফিসে কোর্ট করেছি, আপিল করেছি, আপিল শেষ হয়েছে, কোর্ট থেকে অর্ডার এসছে ডিসি অফিসে গিয়েছি, তারপরে আবার এসিল্যান্ড অফিস থেকেও আবার তদন্ত করা হয়। এই পরিবারটি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ফরিদপুর শহরে নিজেদের মালিকানার পৈতৃক জমি বিভিন্ন স্কুল, কলেজ, এমনকি থানার জন্য দান করেছেন। সবাই তাদের সম্পত্তির মালিকানার বিষয়ে জানে। অনেকগুলো মামলা এরই মধ্যে তারা জিতেও গেছেন, কিন্তু সম্পত্তির দখল নিতে ব্যর্থ হয়েছেন নানান জটিলতায়। অনেক ক্ষেত্রেই তাদের এই সম্পত্তি দখল করে বসে আছেন সনাতন ধর্মীরাই। অথচ এসব অনেক জমিরই মালিকানা জমিদার পরিবারকে ফেরত দিতে ডিক্রি জারি করেছে আদালত। যেমন ফরিদপুর শহরে অন্তত 5 কাঠার এই জমি সরকারের কাছে পত্তন নিয়ে মন্দির কিংবা নানান স্থাপনা বসিয়ে এখন দখল ছাড়তে নারাজ সনাতন ধর্মী এই পরিবারটি। লিজ বাতিল হয়েছে, প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশনাও এসেছে, কিন্তু নিত্য নতুন অজুহাত তুলে দখল আটকে রেখেছে লিজ নেয়া ব্যক্তিরা। এটা কি আপনার কেনা সম্পত্তি? হ্যাঁ। কার কাছ থেকে কিনেছিলেন? এই যে কার কাছ থেকে কিনেছেন সেটা আপনার মনে নেই? আমার ভাই কিনছে। তো আমি যতটুকু জানি যে এই প্রপার্টিটা আপনারা লিজ নিয়েছিলেন। হ্যাঁ, লিজ নিয়েছিলেন। তো কার কাছ থেকে লিজ নিয়েছিলেন? সরকারের কাছ থেকে। তো কিনেছেন বললেন কেন? আমার কেনা সম্পত্তি। এটুকু আপনার কেনা সম্পত্তি, কিন্তু এই প্রপার্টিটা তো লিজি সম্পত্তি। মন্দিরের নামে। মন্দিরের নামে? আপনার কাছে কোনো ইয়ে আছে, বরাদ্দপত্র আছে? আছে। কি বরাদ্দপত্র? লিজ 2020 সালে আপনাদের এইটার লিজ বাতিল করা হয়েছে। এই সম্পত্তির সে শরিক না, কিন্তু কোর্ট থেকে তো এখানে রায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোর্ট থেকে তো এখানে রায় দিয়ে দিয়েছে। আপনারা যেটা মনে করেন সেটা করেন। আপনারা আমাকে সাথে কোনো আর কোনো আলোচনা, আপনারা দখল ছাড়ছেন না? আপনার কোনো দখল তো করি নেই। ফরিদপুর শহরের জমজমাট নিউ মার্কেট এলাকায় এই পরিবারের আরো কয়েকটি জমিসহ দোকান অর্পিত হয়েছিল। সে সময় পরিবারটি ফরিদপুর শহরে থাকা অবস্থাতেই সেই সম্পত্তি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন, কিন্তু এবারও বাদ সেধেছেন সেখানে লিজি হিসেবে থাকা কয়েকটি সনাতন ধর্মী পরিবার। প্রশ্ন হলো, এসবের কোন জমি কেন অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাবদ্ধ হয়েছে, আর তা হয়েছে কোন প্রক্রিয়ায়?
কাজল দেবনাথ কয়েক দশক ধরে অর্পিত সম্পত্তি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যুক্ত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তিনি। তার কাছে প্রশ্ন ছিল অর্পিত সম্পত্তির আদ্যোপান্ত নিয়ে। আমি যখন আমার খাজনা দিতে যাচ্ছি, তহসিলদার আছে, তহসিল এসিল্যান্ড আছে, খাজনা দেওয়ার সময় কিন্তু আমাকে একটু জানেন আমরা একটু খুশি করতে হয়, সেই খুশির পরিমাণটা নিয়ে সমস্যাটা। খুশির পরিমাণ যদি টলারেন্সের মধ্যে আমরা দিয়ে দিই, না দিলে পরে একেবারে কোট আনকোট যে আমাদের বইটা থাকে তার ডান দিকে মন্তব্য করলাম পেন্সিল যে ভিপি লেখা, ভিপির ব্যাপারেও কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে, যে পেন্সিলে যে ভিপি লেখা আমরা যদি একটু বাড়িয়ে দিলাম, তহসিলদার সাথে নেগোশিয়েট করে ফেললাম, তাহলে পরে ওই যে পেন্সিল দিয়ে লিখলো ওইটা রাবার দিয়ে ইরেজ করে ফেলে, সমস্যা নাই। সুতরাং দুর্নীতির গোড়াটা কিন্তু ওখান থেকে আসলো, পেন্সিল দিয়ে ভিপি, কলম দিয়ে ভিপি, সেক্রেটারিয়েটে মামলা মানে তদবির করার জন্য একটি লবিস্ট গ্রুপ। ফরিদপুরের জমিদার ঈশান সরকারের পারিবারিক সম্পত্তি কিভাবে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাবদ্ধ হয়েছে তা অনেকটাই পরিষ্কার কাজল দেবনাথের কথায়। আর সেই সম্পত্তি ফেরত পেতে নিত্য নতুন জটিলতার মুখে পড়ে হতাশায় পড়ছে ঈশান পরিবারের বর্তমান প্রজন্ম। বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের থ্রেট, এবং এটা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এগুলা সমস্ত কিছু অন্যান্যরা করিয়েছে। আপনার নারী নির্যাতন মামলা ঢাকার যাত্রাবাড়িতে আমার নামে করেছিল, আমার মেজো ভাইয়ের নামেও সেম একটা মামলা এরকম গণধর্ষণ মামলা করিয়েছিল, যাতে আমরা এই ভিটা বাড়িতে ঠিক মতন থাকতে না পারি। যে উদ্দেশ্য নিয়ে এই আইনটি করা হয়েছে সেইটা বাস্তবায়ন আমরা এখনো পাইনি। আইন যদি সঠিকভাবে পরিচালিত হতো তাহলে আমাদের এই ভুগতে হতো না। সম্পত্তি অর্পিত হওয়া নিয়ে ফরিদপুরের ঈশান পরিবার যখন খাবি খাচ্ছে, ঢাকার বাস্তবতা তখন ভিন্ন। পুরনো ঢাকার এক সময়ের প্রাণকেন্দ্র নবাবপুর রোড এখনো দেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র। নানান ধরনের ইলেকট্রনিক্স এবং মেশিনারিজ পণ্য কেনাবেচার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা মার্কেট এটি। পুরো নবাবপুর রোডের দুপাশে অর্পিত সম্পত্তির যে তালিকা এবং নকশা তা অবাক করার মতো। কিছু ক্ষেত্রে পুরো এলাকা জুড়েই অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। নবাবপুর রোড সংলগ্ন টেকেরহাট তেমনই একটি এলাকা। এখানকার বেশিরভাগ জমি কিংবা একতলা দোতলা ভবনই অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত। অনেক ভবনেই এখনো লিজ গ্রহীতা ভাড়াটেরা বসবাস করছেন কিংবা ব্যবসাপাতি করে যাচ্ছেন। তবে সেসব সম্পত্তির ভাড়া কিংবা লিজের যে পরিমাণ, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। যেমন এই সম্পত্তিটি জেলা প্রশাসন থেকে লিজ নেওয়া আছে গত কয়েক দশক ধরে। ভেতরে 3টি অংশে 3টি পরিবার থাকেন। মূল লিজ গ্রহীতা এখন অন্য বাসায় থাকেন, এখানে রেখে গেছেন পরিবারের অন্য সদস্যদের। একটা লিজের মতো কিন্তু কাগজপত্র এখন ঠিকঠাক হইতেছে। আমি কিছুটা জানি আর কি, আমার বড় বাসুর আছে, পাশে ওরা আছে, মানে সবাই মিললে আর কি এই অপশন 3টা মিলে একজনের নামে আর কি কাগজপত্র। 3টে মিলে একজনের নামে? হ্যাঁ, পরে এটা ঠিক করতেছে, নিজেদের নামে আসতেছে। বাইরে আরো একটি দোকান রয়েছে যা ভাড়া দেওয়া হয়েছে তৃতীয় ব্যক্তির কাছে। প্রত্যেক বছর সেই ভাড়ার পরিমাণ বাড়ে অনেকটা নিয়ম করেই। এখানে প্রায় 6 বছর যাবত ভাড়া থাকছে। 6 বছর ধরে ভাড়া বিজনেস করেন আর কি? এই মাসে জানুয়ারি থেকে আর কি ভাড়া বাড়ানো, আগে দিতাম 12,000। এখন কত করে দিচ্ছেন? 14,000। তার মানে এই দোকান থেকে বাৎসরিক প্রায় 2.25 লাখ টাকা ভাড়া বাবদ আয় করলেও লিজ গ্রহীতা পুরো সম্পত্তির জন্য জেলা প্রশাসন অর্থাৎ সরকারকে মাত্র লাখখানেক টাকা ভাড়া দেন, তাও 3 পরিবার মিলে। এই পরিবারের সদস্যরা এখন চেষ্টা করছেন জমিটি তাদের নামে পাকাপোক্তভাবে লিখে নেয়া। সরকারি এখন আপাতত মানে নিজেরই করে নিচ্ছে, এটা এখন সরকারি না। মানে সরকার নিজে করে নিচ্ছে নাকি হচ্ছে যে আপনারা নিজে করে নিচ্ছেন? আচ্ছা, তোমার আব্বুর সাথে কথা বলতে দাও। হ্যাঁ, বিক্রি করব আমি আব্বুরে ফোন দিয়ে দিই। আপনি মানে অনুপযোগী, কিন্তু বসবাস অনুপযোগী আমরা আছি। এটা টাকা পয়সা একটু দিয়ে আমরা এটা সরকারের বিক্রয় প্রস্তাব তো ছিলই আমাদের। হ্যাঁ, বিক্রয় প্রস্তাবটা যেহেতু আমরা সরকারের শর্ত মানতে পারিনি, আবার বিক্রয় প্রস্তাব চাইবো আর কি। অর্পিত সম্পত্তিগুলোর অনেকগুলোরই এখন জীর্ণ দশা চলছে। কয়েকশো বছর আগের এই বাড়িটিতে অন্তত 6 জন লিজ গ্রহীতা থাকেন। শুধু এই দোকানটির যে ভাড়া তা দিয়ে পুরো বাড়ির লিজের অর্থ জেলা প্রশাসনকে পরিশোধ করা সম্ভব। তবে এই অনুসন্ধানে নেমে আমরা এমন সব পরিবারকেও দেখেছি যেখানে অর্পিত সম্পত্তির লিজ নেয়া এক একটি ছোট্ট ঘরে 6, 7, 8 জন পর্যন্ত বসবাস করছেন, অর্থাৎ 3 পুরুষও দেখেছি কোনো কোনো ঘরে।
অনেক ক্ষেত্রেই এসব পাকা বাড়ি শত বছরের পুরনো এবং ঝুঁকিপূর্ণ অবস্থাতেই রয়েছে। তারপরও পরিবারগুলো এসব সম্পত্তি ছেড়ে যেতে নারাজ। গত 5 বছর ধরে লিজের অর্থ শোধ করছে না কোনো পরিবার। আশায় আছে যে কোনো সময় এসব সম্পত্তি তাদের হাতে পাকাপোক্তভাবে তুলে দেবে সরকার। ভাড়া নিতেছে না। কতদিন ধরে ভাড়া নেয় না সরকার? প্রায় 2018 থেকে 5-6 বছর ধরে। 5-6 বছর ধরে ভাড়া নিচ্ছে না। লিস্ট নিছি আমরা, সরকার যদি আমাদের কিছু অল্প দাম ধরে যদি আমাদের দিয়ে দেয়, এগুলা আমরা নিজে আগে পুরনো ভাড়া যদি রাখে তাহলে আমাদের জন্য সুবিধা। অর্পিত সম্পত্তি আইন অনুযায়ী এসব সম্পত্তি লিজ নেয়ার পর সম্পত্তির ধরন পরিবর্তন করতে পারবেন না কোনো লিজ গ্রহীতা। কিন্তু এমন অনেক সম্পত্তির খোঁজ আমরা পেয়েছি যেখানে লিজ গ্রহীতারা অর্পিত সম্পত্তির উপর বিশাল সব ভবন নির্মাণ করে ফেলেছেন। একই সারিতে 3টি হোল্ডিং নম্বরের এই দোকানগুলো লিজ তালিকায় টিন শেড দোকান হিসেবেই অন্তর্ভুক্ত। এক ইউনিটে 3 জনের বসবাস। যেমন বিল্ডিং হলো হামিদা খাতুন, এই দুটো হলো আমার মার নামে, আর পাশেরটা যেটা করছেন ওটা হলো এখন বর্তমানে ফারুক আহমেদ। তৃতীয় হোল্ডিং নম্বরের দোকানটির ভাড়াও একই, কিন্তু লিজ গ্রহীতা দোকানটিকে দুভাগে বিভক্ত করে সেখানেই থেমে থাকেননি। ছোট্ট এই জমির উপর গড়ে তুলেছেন 5 তলা ভবন। সেগুলো ভাড়া দিয়ে বিপুল অর্থও কামিয়ে নিচ্ছেন। এই লিজ গ্রহীতা অবশ্য দেশেই থাকেন না। ছোট বোনের নামে এখন। ছোট বোনের নামে? ও, আপনার ছোট বোন কে আছেন? না, জাপান থাকে। জাপান থাকে? জাপানের সিটিজেন। উনি জাপানের সিটিজেন? কয়তলা বিল্ডিং ছিল? 1.5 তলা আছে। হ্যাঁ, 1.5 তলা। আপনারা যে 5 তলা করলেন কিভাবে? অর্ডার নিয়ে গেছে সরকার থেকে, পুরে থেকে। অর্ডারটাকে একটু দেখাতে পারবেন? কাগজপত্র নাই, এখন বাইরে আছে। পরে কাগজপত্র দেখাতে চাইলেও 5 বছর আগের একটি লিজের রসিদ ছাড়া আর কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি এই ভবনের মালিক অর্থাৎ বসবাস করা লোকজন। এই যে লিজ মানি যে দেন সেটা রসিদ, তাই তো? আমি বলতেছিলাম যে এটা যে আপনারা 5 তলা করে ফেলছেন, এটা কি ওদের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? পারমিশন আছে। সেই পারমিশনটা কই? আপনি ইউনিয়নের প্ল্যান পাস করে নিয়েছি। তারপরও এই সম্পত্তিগুলো অন্তত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু টেকেরহাটের অনেক সরু অলিগলি জুড়ে এমন অর্পিত সম্পত্তির হিসাব মেলানো মুশকিল, যেগুলোর ওপর 8-10 তলা ভবন উঠে গেছে সবার চোখের আড়ালেই। অবস্থা এমন দাঁড়িয়েছে এসব এলাকায় সূর্যের আলো পৌঁছানোর জন্য খানিকটা জায়গা ফাঁকা নেই। 1 থেকে 14 পর্যন্ত। এগুলো কয় নম্বর? আমাদের হাতে থাকা টেকেরহাটের অর্পিত সম্পত্তির নকশা অনুযায়ী হোল্ডিং নম্বরগুলো খুঁজতে গিয়ে আমরা সেগুলোর 1 তলা 2 তলার কোনো চিহ্ন খুঁজে পাইনি। বরং এসব বহুতল ভবন এমন সব অপ্রশস্ত গলিপথে কিভাবে গড়ে উঠল এমন এক ধাঁধার মুখোমুখি হয়েছি। এটা 23 টেকেরহাট তো? এই এত বড় বিল্ডিং হলো কেমনে? এটা এনিমি প্রপার্টি না? দুটা বাড়ি। হ্যাঁ, হোল্ডিং টুকরো করে নিচে দখলে আছে, ওরা টুকরো করে নিচ্ছে, বুঝছেন না? দখল যারা আছে দখলে থাকলো কেমনে করে? এটা তো লিজি প্রপার্টি হওয়ার কথা। হ্যাঁ, তাই না? রাইট আপনার কথা। টিনের ঘর ছিল না কাকি? হ্যাঁ। এত বড় বিল্ডিং হলো কবে থেকে? বসবাসের জন্য লিজ নিয়ে এসব সম্পত্তিতে এখন আর বাস করেন না লিজ গ্রহীতারা। বাড়ি তুলে ভাড়া দিয়ে নিজেরা অন্য এলাকায় থাকেন। পুরো নবাবপুর জুড়ে এমন শত শত অর্পিত সম্পত্তি সবার চোখের সামনে দখল ও বেহাত হবার নজির খুব কম নয়। আমাদের হাতে থাকা অর্পিত সম্পত্তির নকশা জুড়ে শুধু নবাবপুর নয়, নতুন ও পুরনো ঢাকার অসংখ্য তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি কি সরকারের হাতে আছে নাকি বেহাত হয়ে গেছে কোনোভাবে, তার খোঁজ রাখে না কেউ। তাইমুর ইসলাম গত 2 দশক ধরে অর্পিত সম্পত্তি নিয়ে গবেষণা করছেন, সেগুলো রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছেন, মামলা মোকদ্দমাও করেছেন অনেক। অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনার প্রশ্নে তিনি লিজ বাণিজ্যের বিষয়টি তুলে ধরলেন আমাদের কাছে। দীর্ঘ পর্যবেক্ষণে এই লিজ বাণিজ্যে অর্থ আর রাজনীতির যোগসূত্র খুঁজে পেয়েছেন তিনি। এই বাণিজ্যগুলো হচ্ছে মানে ভেসেল প্রপার্টি ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশনটা এত থার্ড ক্লাস লেভেলের, এবং খুব মনে হয় যেন যারা ওইটার সাথে জড়িত তারা ডেলিভারেটলি এটাকে এই সেটআপটা ঘোলাপানি করে রাখা। এবং এটা শুধু বড় বড় মাফিয়া লাগে না, মন্ত্রী মিনিস্টার দিয়ে যেসব কাণ্ড হয়েছে সেগুলো শুধু লাগে না, ওখানে একেবারে মানে সাধারণ লেভেলের কাউন্সিলর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরাও সব ওখানকার একটা বড় বড় সুপারম্যান। তার কথার প্রমাণ মেলে ঢাকা জজ কোর্টের পাশে কোর্ট হাউস স্ট্রিটের নিলাম ঘর ভাঙার মধ্য দিয়ে। খাজনা দিতে না পারা সম্পত্তি এখানেই নিলামে তুলতেন ইংরেজ শাসকরা। অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত ভবনটি আগের লিজ গ্রহীতাদের কাছ থেকে সরিয়ে বছর 2 আগে নতুন করে লিজ দেয়া হয় জেলা বার অ্যাসোসিয়েশনকে।
লিজ নেয়ার পর বার অ্যাসোসিয়েশনের তৎকালীন প্রভাবশালী ব্যক্তিরা ভবনটি সংস্কারের আবেদন করে, কিন্তু সংস্কারের নামে পুরাকীর্তি ভবনটি ভেঙে সেখানে নির্মাণ করা হয় 12 তলা এই ভবন। নাম দেয়া হয় বঙ্গবন্ধু টাওয়ার। যেদিন ভাঙা হচ্ছে সেই দিনও ডিসির কাছে গেছি, তখনও বলছে আমি এখনই লোক পাঠাচ্ছি বন্ধ করছি, কোনো বন্ধ হয়নি। মানে এটার মধ্যে এটাকে লিজ দেওয়া হচ্ছিল বার অ্যাসোসিয়েশনকে, এবং বার অ্যাসোসিয়েশনের তখন আর কি পুরোহিত হিসাবে ওখানে তাপস সাহেব এসছেন, মেয়র ছিলেন আমার তাপস সাহেব, উনি হচ্ছিল এটার পুরো ভিত্তিপ্রস্তর স্থাপনা থেকে স্টার্ট করে পুরো ব্যাপারটাই হচ্ছিল ওনার পেট্রোনাইজেশন হয়েছে। সো উনি যখন ওটার পেছনে আছে সর্বোচ্চ লেভেল থেকে সাপোর্ট পাচ্ছে, তারা কেউ কিচ্ছু বলল না। পারভেজ চৌধুরী ঢাকা জেলার রাজস্ব শাখার দায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন গত বছর। তার কাছে প্রশ্ন ছিল, কোর্ট হাউস স্ট্রিটের এই অর্পিত সম্পত্তির উপর এমন একটি সুবিশাল ভবন নির্মাণ করা কতটুকু আইনসিদ্ধ ছিল। যতটুকু মনে আছে তারা এটাকে মানে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনার জন্য কিছু কাজ করেছে, তো তারপরও আইন ভায়োলেট করে তো আসলে বহুতল ভবন অর্পিত সম্পত্তির উপর করার কোনো সুযোগ নাই। দয়াগঞ্জ মোড়ের পাশে এই শিব মন্দির ঘিরে কয়েক বিঘা জমি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাবদ্ধ শুরু থেকেই। অবশ্য 6 তলা ভবনের নিচে চাপা পড়া মন্দিরের চূড়া দেখলে প্রথমে বুঝে ওঠা মুশকিল যে এখানে কোনো শিব মন্দিরের অস্তিত্ব রয়েছে, কারণ মূল মন্দিরের মাত্র 1.5 কাঠা জমি দেবোত্তর সম্পত্তি হিসেবে রয়েছে। এর বাইরে মন্দিরের স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে আরো 7 কাঠা জমি লিজ হিসেবে দেয় সরকার, কিন্তু মন্দির কর্তৃপক্ষ সেই জমিতে 6 তলা ভবন বানিয়ে পুরো সম্পত্তির একাংশ দখল করে ফেলেছে। কেন লিজ নেয়া অর্পিত সম্পত্তির ওপর এত বড় ভবন নির্মাণ করা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করলে তার সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি, বরং তারা এই সম্পত্তির অন্য অংশগুলোর দখলদারদের বিষয়ে অভিযোগ জানাতে বেশি আগ্রহী ছিলেন। যখন আমরা লিজ নেন তখন তো বিল্ডিং তুলতে পারার কথা না। হ্যাঁ, আমরা করছি মন্দিরে, এটা তো মন্দির, এর ব্যক্তিগত তো না, এটা সবাই যে মন্দিরের জায়গা, এখন ওই রাস্তা তৈরি রাস্তা থেকে শুরু করে 5 বিঘার উপরে আছে না, 5 বিঘার উপরে জায়গা, আর ওই যে তাল গাছ, এই যে বিল্ডিং যা আছে এটি সব মন্দিরে। মন্দিরের উল্টা দিকে দয়াগঞ্জ সড়ক এবং শরৎগুপ্ত রোডের পাশে দোকানগুলো লিজ নেয়া, কিন্তু যাদের নামে লিজ তারা দোকানে নেই, ভাড়া দিয়েছেন লিজ মূল্যের কয়েক গুণ বেশি দামে। সেসবের কোনোটি আগে ছাত্রলীগের দখলে ছিল, এখন চলে গেছে ছাত্রদলের স্থানীয় কার্যালয় হিসেবে। অর্পিত সম্পত্তি এখানেও লিজের নামে পরিণত হয়েছে লাখ লাখ টাকা আয় করার এক বাণিজ্য হিসেবে। এটা কি আপনাদের দোকান? বিএনপি সেক্রেটারি আঙ্কেলের। ভেতর দিকে এখনো কয়েক ঘর লিজ গ্রহীতা বসবাস করছেন। তারা জানাচ্ছিলেন কিভাবে এখানকার পুকুর থেকে শুরু করে অন্যান্য সব জমি অর্পিত সম্পত্তি থেকে চলে গেছে দখলদারদের কবলে। তানাকার আগে এটা পুকুর ছিল। আচ্ছা, পুকুরের সময় এটা একটা সময় বা পূর্বের যারা ওয়ার্ড কাউন্সিলর ছিল ওরা এটা ভরাট করছে মাটি দিয়া। এটা একটা পর্যায়ক্রমে ওই সময় যে রাজনৈতিক দলগুলি ছিল তারাই আস্তে আস্তে এখানে বিভিন্নভাবে দোকানপাট বানায়া ভিতরে দখল ছিল। আচ্ছা, এরপরে পালাবদল আউট কাউন্সিলর পালাবদল হয়েছে, হাত বদল হয়েছে আস্তে আস্তে, তার অনেক পরে টানা গেছে। বিশাল ফটক সার্বক্ষণিক ভেতর থেকে আটকানো, উপরে লেখা তানাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ফটকের ওপরই আনসার ক্যাম্পের একটি সাইনবোর্ড টানা থাকলেও সেখানে ক্যাম্পের কোনো অস্তিত্ব নেই, বরং আমাদের অস্তিত্ব টের পেয়ে বন্ধ ফটকের উপর হাতে লেখা একটি কাগজ সাঁটানো হয়েছে একটু আগেই, গেট না খোলার নির্দেশনা দিয়ে। ভেতরে চলছে স্থাপনা নির্মাণের কাজ। কয়েক বিঘা আয়তনের এই জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাবদ্ধ থাকলেও কেনা সূত্রে তানাকা গ্রুপ সেটির মালিকানা দাবি করছে। মূল সড়কের উল্টা দিকে একটি দোতলা ভবন, যা জমির মূল মালিকের বাসস্থান হিসেবে ছিল, সেটি লিজ দেয়া হয়েছে যাদের নামে। সেই পরিবারের বেশিরভাগই বাইরে থাকেন এখন, কিন্তু শুধু বাড়ি লিজ নিলেও উঠোন জুড়ে টিন শেড অনেকগুলো ঘর তুলে ভাড়া তুলছেন বছরের পর বছর জুড়ে। এখানে কতগুলো ঘর আছে? 10-15টা ঘর আছে। 10-15টা ঘরে কিরকম ভাড়া দেন বললেন? 2200, 2500, 2000। লিজ নেয়া পরিবারের একজন সদস্যকে পাওয়া গেল, যিনি স্বীকার করলেন তাদেরকে টোপ দিয়ে লিজ নেয়া তাদের এই অংশগুলো দখলে নিতে চেয়েছিল তানাকা গ্রুপ। এটা প্রথম লইল 1.5 কোটি দিয়ে দেন, আমার চাচা শ্বশুরে 3 কোটি চেয়েছিল পুরোটা ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, শুধু তানাকা গ্রুপ নয়, অর্পিত সম্পত্তি হিসেবে কয়েক যুগ ধরেই সবার কাছে পরিচিত পুরো সম্পত্তিটি কিভাবে অন্য সবাই মিলেই গ্রাস করেছে তা এই বৃদ্ধের চোখের সামনেই ঘটেছে।
দখল প্রক্রিয়ার ইতিহাস তুলে ধরলেন তিনি। এই যে বিল্ডিং এর কলমটা দেখতেছেন, এই যে বিল্ডিং কলম, এই কলম বিল্ডিং ওই তিনতলা বিল্ডিং যে পর্যন্ত সীমানা, এইটুকু হলো অরিজিনাল জায়গা, আর ওইটা হলো দখলকৃত জায়গা। আর ওই যে ওইটার পিছনে একটা দখল আছে না, ওটা পুরোটা দখলকৃত জায়গা, এই সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি পূর্বে রাজনৈতিক দলের ছাত্র সহায়তা বিভিন্ন ক্যাডাররা এটার ভিতরে দখল করছে। দখল করার পর অগোকাশ থেকে পট পরিবর্তনের পর কিছু টাকার বিনিময়ে তানাকা গ্রুপ একত্রে আবার লইছে। মতিঝিলে তানাকা গ্রুপের অফিসে জমি কেনার বিষয়টি সম্পর্কে জানতে যাই আমরা। তানাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন মাহিনের নামে জমিটি কেনা হলেও তিনি সামনে আসেননি, বরং যারা জমি কেনা এবং মামলার তদারকির দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা হয় আমাদের। তাদের দাবি 2012 সালে 6.5 কোটি টাকায় এই বিশাল সম্পত্তি কেনেন তারা। আপনারা কার কাছ থেকে কিনেছেন? এই মফিজ সাহেবের কাছ থেকে? উনি মৃত্যুবরণ করছে, মারা যাওয়ার খুব আগে উনি একটা পাওয়ার দিছিল মোহাম্মদ আলী সাহেব নামে। এই মোহাম্মদ আলী সাহেবের ঠিকানা কোথায় পাওয়া যাবে? সাহেবকে পাওয়ার দিছিল, সেই পাওয়ারের গুণে তারপরে আমরা ওনাদের কাছ থেকে কিনি। তানাকা গ্রুপ 2012 সালে অন্তত 50 কোটি টাকা দামের ওই সম্পত্তি মাত্র 6.5 কোটি টাকায় কেনার দাবি করলেও আমাদের হাতে তার আগের কিছু কাগজপত্র এসেছে। 2011 সালেই এই জমিটি নিয়ে একটি তদন্ত হয়। তদন্তে প্রমাণ পাওয়া যায় যে স্থানীয় ভূমি অফিসে সেখানকার লোকজনের মাধ্যমে যারা এই জালিয়াতির সাথে যুক্ত তারা নামজারির কাগজ, জাল নামজারি তৈরি করে সেটি ফাইলে ঢুকিয়ে রেখেছেন এবং এই পুরো সম্পত্তিটি বিক্রির ব্যবস্থা করেছেন, যদিও সেটি একটি অর্পিত সম্পত্তি। এই তদন্ত শেষে একজন উপসচিব তাগিদ দিয়েছেন দুর্নীতির একটি মামলা করার, যার নামে এই আমুক্তার নামা হয়েছে সেই হাজী মোহাম্মদ আলী এবং স্থানীয় ভূমি অফিসের 2 কর্মকর্তার নামে সেই মামলাও হয় 2019 সালে। আমরা বোঝার চেষ্টা করছি এত কাগজপত্র থাকার পরেও কিভাবে 2012 সালে সেই জমি একটি গ্রুপ অফ কোম্পানিজ এত অল্প দামে কিনে নিল। বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তাদের উকিল এটি নিয়ে আমাদের সাক্ষাৎকার দেওয়ার কথা, কিন্তু অনেক চেষ্টার পরেও তাকে আমরা খুঁজে বের করতে পারিনি। ভুয়া আমুক্তার হাজী মোহাম্মদ আলীকে খুঁজতে তার দেয়া ঠিকানা অনুযায়ী বাদামতলীর শাহজাহান মিয়া লেনে যাই আমরা। দেখা গেল যে ঠিকানা তিনি দিয়েছেন সেটিও ভুয়া। তবে এই গলিতেই আরেক ঠিকানায় তার বাড়ি খুঁজে পাই আমরা। সেই বাড়িতে তিনি থাকেন না, তবে বিভিন্ন পণ্যের এই পাইকারি বাজার এলাকায় নানান কাজে এসেছেন সেদিনও, কিন্তু মাছরাঙ্গা ক্যামেরা দেখেই সটকে পড়েছেন বলে জানালেন সেখানে থাকা লোকজন। কোথায়? এখানে বসা ছিল? আপনারা যখন খুঁজতেছিলাম তখন এখানেই বসা ছিল, তাই না? অনেকবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। এই জালিয়াতির আদ্যপান্ত জানা হয়নি তার কাছ থেকে। অর্থ, পেশিশক্তি কিংবা ক্ষমতার জোরে সরকারি বেসরকারি জমি দখল রাজধানী তথা সারা দেশ জুড়ে সাধারণ বিষয়ে পরিণত হয়েছে গত কয়েক যুগ ধরেই। অর্পিত সম্পত্তি সেখানে একটি লোভনীয় টার্গেট হবার কথা। কারণ খুঁজতে একটি সহজ হিসাব করা যাক। সারা দেশে অর্পিত সম্পত্তির পরিমাণ 36,000 বিঘার ওপরে। শুধু ঢাকা জেলাতেই রয়েছে 22,000 বিঘা অর্পিত সম্পত্তি। শুধু ঢাকা মহানগরীতে এই পরিমাণ 2,100 বিঘার ওপর। চমক রয়েছে বিপুল এই জমির দামের হিসাবে। শুধু 1 কোটি টাকাও যদি প্রতি শতাংশের দাম ধরা হয় গড়ে, তাহলে ঢাকা মহানগরীতে থাকা অর্পিত সম্পত্তির দাম আসে প্রায় 70,000 কোটি টাকা। অপেক্ষাকৃত কম ঝামেলার এসব সরকারি নিয়ন্ত্রণের জমি জালিয়াতি, পেশিশক্তি, অর্থ কিংবা ক্ষমতা যে পথেই হোক না কেন দখলদারদের লোলুপ দৃষ্টি সার্বক্ষণিক এসব সম্পত্তির উপর থাকারই কথা। ভূমি সংস্কার এবং উন্নয়ন নিয়ে কয়েক যুগ ধরে কাজ করছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। শামসুল হুদা সংস্থাটির নির্বাহী পরিচালক। অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে সুদীর্ঘ পর্যবেক্ষণ রয়েছে তার। অনেক রকমের জালিয়াতি করা হয়েছে। কিছু আছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, অথবা বড় ব্যবসায়ী, অথবা এই ভূমি প্রশাসনের কোনো কর্মকর্তা ছিলেন একেবারে উঁচু পর্যায়ে, অথবা মধ্য পর্যায়ে, অথবা মাঠ পর্যায়ে ছিলেন, তারাও এটা করেছেন। অর্পিত সম্পত্তির ব্যবস্থাপনা কেমন হওয়া জরুরি সেই প্রশ্নের উত্তরে রাষ্ট্র এবং আমলাতন্ত্রের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এই পর্যবেক্ষক। সংশ্লিষ্ট অন্যদেরও রয়েছে সুনির্দিষ্ট মতামত। প্রাইভেট কোনো সুবিধাভোগীকে না, যাতে এটা দখল করতে না পারে বা সেটাকে আত্মসাৎ না করতে পারে, সেটা দেখভাল করা রাষ্ট্রের দায়িত্ব। এক রুম দু রুম নিয়ে যারা আছেন এদেরকে অ্যাফোর্ডেবল হাউজিং এর জায়গায় নিতে হবে। 400, 500, 700, 600 স্কোয়ার ফিটের একটা ইউনিট তাদেরকে দিতে হবে এবং সেখানে তার গভর্নমেন্ট ভাড়া নেবে,
15 বছর 20 বছর পর সেটা তাদের নামে ট্রান্সফার হয়ে যাবে ওনারশিপটা। ঢাকার অর্পিত সম্পত্তি কিভাবে বেহাত হয়ে যাচ্ছে, এসব সম্পত্তি অবমুক্ত করার ক্ষেত্রে জটিলতার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসনের এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানাচ্ছেন তারা জমি ফিরিয়ে দেওয়ার কাজটিকে আরো গতিশীল করার চেষ্টায় আছেন। এই জিনিসগুলো মানে জট যাতে না থাকে, মানুষ যাতে রিমেডি পায়, যারা প্রাপ্য তাদের যাতে আমরা দ্রুত রিমেডি দিতে পারি, এই কারণে আমরা একটা ক্রাশ প্রোগ্রাম বলতে পারি এটাকে। আমরা প্রতিদিনই প্রায় 8-10টা করে, মানে মান্থলি আপনি ওই হিসেব করলে দেখা যাচ্ছে 150 থেকে 200 কেস আমরা 2 মাসে অবমুক্ত করেছি। এবং এটা রিগোরাস প্রক্রিয়া, কিন্তু মানে এটা যে আমি দেখে শুনে না করলেও সমস্যা, দেখে শুনে না করলেও সমস্যা। হ্যাঁ, অর্পিত সম্পত্তি কিংবা সরকারের নিয়ন্ত্রণে থাকা অন্য কারো সম্পত্তি বেহাত হয়ে গেলে ঠিক কেমন জটিলতার মুখে পড়তে হয় তার উদাহরণ মুন কমপ্লেক্স নামের এই সম্পত্তিটি। একসময়ের মুন সিনেমা হলের এই জমি মাত্র 1 টাকায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাতে তুলে দিয়েছিল সরকার। ডেভেলপারের মাধ্যমে সেখানে বিশাল এই মার্কেটও নির্মাণ হয়, বিক্রি হয়ে যায় সব দোকান। কিন্তু 2019 সালে হাইকোর্ট মুন সিনেমার প্রকৃত মালিকের মালিকানা ফিরিয়ে দিলে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গত কয়েক দশক ধরে সরকারের জিম্মায় থাকা অন্যান্য অর্পিত সম্পত্তি যেভাবে বেদখল হয়ে যাচ্ছে, তাতে সেগুলোর প্রকৃত মালিক ফিরে আসলে এমন জরিমানা আবারও গুনতে হতে পারে খোদ রাষ্ট্রকে। শত কিংবা হাজার কোটি টাকার সেই যোগান তখন কে দেবে?